অডিও শুনে খুব দ্রুত পরীক্ষার প্রস্তুতি নিন। আমি পড়ছি ব্যতিক্রম হ্যান্ড নোট সিরিজ থেকে ব্যবসায় ও বাণিজ্যিক আইন অধ্যায় ১। ক বিভাগ। চুক্তি কি? অথবা চুক্তির সংজ্ঞা দাও। অথবা চুক্তি বলতে কি বোঝো? আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকেই চুক্তি বলে। চুক্তি আইন কি? মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধিবিধান প্রবর্তন করে তাকে চুক্তি আইন বলে। সম্মতি কি? অথবা সম্মতির সংজ্ঞা দাও। কোনো কিছু করা বা না করার জন্য এক পক্ষের প্রস্তাবে অন্য পক্ষের রাজি থাকাকে সম্মতি বলে। প্রায় চুক্তি কি? অঙ্গীকার ছাড়াও কোনো ক্ষেত্রে চুক্তির ন্যায় সম্পর্ক গড়ে উঠলে তাকে প্রায় চুক্তি বলে। টর্ট কি? চুক্তি ছাড়া মামলাযোগ্য অপরাধকে টর্ট বলে। আইনগত সম্পর্ক কি? আইনগত সম্পর্ক বলতে উভয় পক্ষের মধ্যে দায় ও অধিকারের সম্পর্ক বোঝায়, যা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। চুক্তি সম্পাদন যোগ্যতা বলতে কি বোঝো? চুক্তি আইনের ১১ ধারায় চাহিদা অনুযায়ী চুক্তিভুক্ত সকল পক্ষকে চুক্তি সম্পাদনের যোগ্য হতে হবে এবং যে ব্যক্তি নাবালক সে চুক্তি সম্পাদনে যোগ্য নয়। চুক্তি কি মৌখিক হতে পারে? চুক্তি আইনের ২৫ ধারা বা বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইন অনুযায়ী লিখন, প্রত্যয়ন বা রেজিস্ট্রেশন অত্যাবশ্যকীয় না হলে মৌখিক চুক্তি সম্পাদনের কোনো প্রতিবন্ধকতা নেই। প্রস্তাব কি? অথবা প্রস্তাব বলতে কি বোঝায়? চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছা প্রকাশকে বোঝায়। কে প্রস্তাব দিতে পারে? যে কোনো সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রস্তাব দিতে পারে। ব্যক্ত প্রস্তাব কি? কোনো প্রস্তাব মৌখিকভাবে বা লিখে প্রকাশ করা হলে তাকে ব্যক্ত প্রস্তাব বলে। অব্যক্ত প্রস্তাব কি? কোনো ব্যক্তির আচরণ থেকে যখন কোনো প্রস্তাব বোঝা যায় তাকে অব্যক্ত প্রস্তাব বলে। কে প্রস্তাব দিতে পারে না? নাবালক, পাগল, উন্মাদ, দেউলিয়া ও জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ কোনো ইচ্ছা প্রকাশ করলে তা প্রস্তাব হিসেবে গণ্য হবে না। প্রস্তাব জ্ঞাপন কখন সম্পূর্ণ হয়? প্রস্তাব মৌখিক, লিখিত বা অব্যক্ত যে কোনোভাবে করা যায়, তবে তা অবশ্যই প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। এই জানানোর মাধ্যমেই প্রস্তাব জ্ঞাপন কার্য সম্পন্ন হয়। পাল্টা প্রস্তাব কি? প্রস্তাব গ্রহীতা সরাসরি প্রস্তাব গ্রহণ না করে যদি শর্ত আরোপ বা কোনো নতুন ধরনের পরিবর্তন প্রস্তাব করে তাকে পাল্টা প্রস্তাব বলে। প্রতিশ্রুতি কি? অথবা যৌথ প্রতিশ্রুতি কাকে বলে? প্রস্তাব উত্থাপনের পর অন্য ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতির মাধ্যমে গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলে। স্বীকৃতি বলতে কি বোঝো? স্বীকৃতির সংজ্ঞা দাও। যার কাছে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেই ব্যক্তি উক্ত প্রস্তাবে সম্মতি প্রদান করলে তাকে স্বীকৃতি বলে। কে স্বীকৃতি দিতে পারে? অথবা স্বীকৃতি দিতে পারে কে? যার উদ্দেশ্যে প্রস্তাব উত্থাপন হয় শুধুমাত্র সে ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। প্রতিদান কি? প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকে প্রতিদান বলে। প্রতিদান কত প্রকার ও কি কি? প্রতিদান সাধারণত ৩ প্রকার, যথা বর্তমান প্রতিদান, অতীত প্রতিদান, ভবিষ্যৎ প্রতিদান। অতীত প্রতিদান কি? অতীতে সম্পাদিত কোনো কাজের জন্য বা সেবার জন্য বর্তমানে মূল্য বা প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলে। বাতিল সম্মতি বলতে কি বোঝো? আইনের বলে কার্যকর করা যায় না এমন সম্মতিকে বাতিল সম্মতি বলে। জনস্বার্থ বিরোধী চুক্তি কি? সমাজের বা রাষ্ট্রের স্বার্থের বিরোধী বা ক্ষতিকারক সম্মতি বা চুক্তিকে জনস্বার্থ বিরোধী চুক্তি বলে। দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম লিখো। দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম হলো ব্যক্তিগত স্বাধীনতার প্রতিবন্ধকতা, পিতামাতার অধিকারের স্বাধীনতা। প্রতিদান কেমন হওয়া উচিত? প্রতিদান বৈধ হওয়া উচিত। বৈধ চুক্তি কি? বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই বৈধ চুক্তি বলে। বাতিল চুক্তি কি? যে সকল চুক্তি আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল চুক্তি বলে। একটি বৈধ চুক্তির কয়টি উপাদান থাকতে হয়? অথবা নিশ্চয়তা চুক্তি কি বা কাকে বলে? একটি বৈধ চুক্তিতে অবশ্যই দুটি উপাদান থাকবে, যথা একটি সম্মতি, সম্মতিটি আইনের দ্বারা বলবৎযোগ্য হতে হবে। আনুষ্ঠানিক চুক্তি কি? আনুষ্ঠানিক চুক্তি হলো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে
চুক্তিভুক্ত পক্ষগুলো আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে চুক্তি সম্পাদন করার প্রক্রিয়া। বাতিলযোগ্য চুক্তি কাকে বলে? যে সকল সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছে অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না, তাকে বাতিল চুক্তি বলে। ব্যক্ত চুক্তি কি? যখন কোনো সম্মতির প্রস্তাব ও স্বীকৃতি লিখিত ও মৌখিক কথার দ্বারা সম্পাদন করা হয় তখন তাকে ব্যক্ত চুক্তি বলে। অব্যক্ত চুক্তি কি? কোনো চুক্তি যখন চুক্তির পক্ষগুলোর মধ্যে কোনো আলাপ আলোচনা ছাড়াই সম্পাদিত হয় তখন তাকে অব্যক্ত চুক্তি বলে। বাজি ধরার চুক্তি কি? চুক্তির উভয় পক্ষ ভবিষ্যতে অনিশ্চিত ঘটনাকে অভিহিত নিশ্চিত মনে করে সম্মতিতে আবদ্ধ হলে তাকে বাজি ধরার চুক্তি বলে। অবৈধ চুক্তি কাকে বলে? আইন দ্বারা যে সকল চুক্তি নিষিদ্ধ করা হয়েছে তাকে অবৈধ চুক্তি বলে। ঘটনা সাপেক্ষে চুক্তি কি? সাধারণত কোনো ঘটনা ঘটা বা না ঘটার শর্তে কোনো প্রতিশ্রুতি প্রদান করা হলে তখন তাকে ঘটনা সাপেক্ষে চুক্তি বলা হয়। ঘটনা সাপেক্ষ পণ্য কি? সাধারণত কোনো ঘটনা ঘটা বা ঘটার শর্তে কোনো পণ্য সম্পর্কে প্রতিশ্রুতি প্রদান করা হলে তখন তাকে ঘটনা সাপেক্ষ পণ্য বলে। আনুষাঙ্গিক ঘটনা কি? আনুষাঙ্গিক ঘটনা সম্পর্কে পলেক ও মূলা বক্তব্য করেন যে আনুষাঙ্গিক ঘটনা বলতে চুক্তির অংশ হিসেবে প্রতিশ্রুতি কার্যের সম্পাদন বা মোট প্রতিদান এ দুইয়ের কোনোটাই বোঝায় না। চুক্তি সম্পাদনের যোগ্যতা কি? চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে যোগ্য ব্যক্তির সম্পাদিত বৈধ চুক্তিকে বোঝায়। নাবালক ও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সংজ্ঞা দাও। বাংলাদেশের প্রচলিত ১৮৭৫ সালের ভারতীয় সাবালকত্ব আইনের ৩ ধারা অনুসারে ১৮ বছর পূর্ণ না হলে কোনো ব্যক্তিকে সাবালক বলে গণ্য করা হয় না, অর্থাৎ ১৮ বছর পর্যন্ত বয়সধারীদের নাবালক ধরা হয়। আবশ্যকীয় দ্রব্যাদি বলতে কি বোঝায়? আবশ্যকীয় দ্রব্যাদি বলতে কি বোঝাবে তা যাকে জিনিসপত্রাদি দেয়া হয় তার পদমর্যাদা, সামাজিক অবস্থান এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পূরণ করতে হবে। বিবাহিতা মহিলার চুক্তি আইনের বিধান কি? বিবাহিতা মহিলাকে সাবালিকা হতে হবে। অসুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারবে না। জড়বুদ্ধি বলতে কি বলা হয়? জন্মগত রোগ, দুরারোগ্য ব্যাধি বা ওষুধের প্রভাবে কোনো ব্যক্তি যদি কিছুই ঠিকভাবে বুঝতে না পারে তাকে জড়বুদ্ধি সম্পন্ন বলা হয়। উন্মাদ বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তির মস্তিষ্কের ব্যাধির কারণে মানসিক শক্তি এমনভাবে বিকল হয়ে যায় যে তার স্বাভাবিক হিতাহিত জ্ঞান ও বিচার ক্ষমতা লোপ পায় তাহলে তাকে পাগল বা উন্মাদ বলা হয়। সায় বলতে কি বোঝায়? কোনো চুক্তিকে আইনগত বলবৎযোগ্য করতে হলে চুক্তিভুক্ত পক্ষসমূহকে কোনো কাজ করা বা বিরত থাকার বিষয়ে একমত হওয়াকে সায় বা সম্মতি বলে। স্বেচ্ছায় বলতে কি বোঝায়? স্বেচ্ছায় বলতে চুক্তির বিষয় পক্ষসমূহের নির্ভর ও স্বাধীনভাবে মত প্রকাশ করাকে বোঝায়। চুক্তি আইনে স্বেচ্ছাসায় বলতে কি বোঝায়? মিথ্যা বর্ণনা, বল প্রয়োগ, অনুচিত প্রভাব প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে সায় প্রদত্ত হলে তাকে স্বেচ্ছাসায় বলে। বল প্রয়োগ কি? কোনো ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কোনো কাজ করা বা কাজ হতে বিরত রাখাকে বল প্রয়োগ বলে। প্রতারণা কাকে বলে? কোনো এক পক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোনো অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যা ভাষণ বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে। প্রতারণার উপাদানগুলো কি কি? প্রতারণার উপাদানগুলো হলো অসত্য ভাষণ, সক্রিয়ভাবে তথ্য গোপন, পালনের ইচ্ছা ছাড়াই অঙ্গীকার প্রদান ও চুক্তিভুক্ত পক্ষকে ক্ষতিগ্রস্ত করা। বল প্রয়োগের ক্ষেত্রসমূহ কি কি? বল প্রয়োগের ক্ষেত্রসমূহ হচ্ছে আইনের বাধ্যবাধকতা, উচ্চ হারে সুদ ও আত্মহত্যার ভীতি প্রদর্শন। চুক্তি পালন বলতে কি বোঝায়? চুক্তি অনুযায়ী চুক্তিভুক্ত পক্ষগুলোর কার্য সম্পাদন বা কাজ থেকে বিরত থাকাকে চুক্তি পালন বলে। মিথ্যা বর্ণনা কি? চুক্তি আইনের ১৮ নং ধারা মতে সত্য মনে করে কোনো অসত্য বর্ণনা প্রদান, প্রতারণার উদ্দেশ্য নিয়ে কর্তব্য কাজ লঙ্ঘন ও বিনা দোষে ভ্রান্তি সৃষ্টিকে মিথ্যা বর্ণনা বলে। কে চুক্তি পালন করবে? চুক্তি আইনের ৪০ থেকে ৪৩ ধারায় যারা চুক্তি পালন করবে তারা হলেন প্রতিশ্রুতিদাতা, প্রতিনিধি দ্বারা, আইনগত প্রতিনিধি দ্বারা, তৃতীয় পক্ষ দ্বারা, যৌথভাবে প্রতিশ্রুতি পালন দ্বারা। কোন চুক্তি পালন করার দরকার নেই? পারস্পরিক সম্মতি দ্বারা চুক্তি
পরিবর্তন, রদকরণ বা মওকুফকরণ করা হলে মূল চুক্তি পালন করতে হয় না। চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতির সংজ্ঞা দাও। প্রতিশ্রুতি অনুসারে চুক্তিভুক্ত পক্ষগুলো স্ব স্ব দায়িত্ব পালন করলে তখন তাকে চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বলে। চুক্তি পরিসমাপ্তি বা অবসায়নের কয়েকটি উপায় লিখো। চুক্তি পরিসমাপ্তি বা অবসায়নের উপায়গুলো হলো চুক্তি পালন করা, চুক্তি পালনের প্রস্তাব দ্বারা, সকল পক্ষের পারস্পরিক সম্মতির দ্বারা, চুক্তি পালনের অসম্ভবতার দ্বারা। ব্যর্থতার তত্ত্ব কি? কোনো চুক্তির সাধারণ উদ্দেশ্য কোনোভাবে আর অর্জন করা সম্ভব নয় বলে প্রতীয়মান হয়, তখন আদালত এ চুক্তির পরিসমাপ্ত ঘোষণা করতে পারেন। যে তত্ত্ব অনুযায়ী আদালত একটি অসম্ভব চুক্তি পরিসমাপ্তি ঘটান তাকে ব্যর্থতার তত্ত্ব বলে। নবায়ন বা নবীকরণ কি? পুরনো বা বিদ্যমান চুক্তির পরিবর্তে নতুন চুক্তি সম্পাদিত হলে তাকে নবায়ন বলে। পরিত্যাগ কি অথবা পরিহার কাকে বলে? চুক্তিভুক্ত কোনো পক্ষ স্বেচ্ছায় চুক্তিভুক্তি কোনো সত্ত্ব বা অধিকার ছেড়ে দিলে তাকে পরিত্যাগ বা পরিহার বলে। মওকুফ কি? চুক্তির ফলে অর্জিত কোনো অধিকার কোনো পক্ষ স্বেচ্ছায় আংশিক ছেড়ে দিলে তাকে মওকুফ বলে। চুক্তি ভঙ্গ কি? প্রতিশ্রুতিদাতা প্রতিশ্রুতি পালন না করলে এবং প্রতিশ্রুতি গ্রহীতা চুক্তি পালন সম্পর্কে উদাসীনতা বা অক্ষমতা প্রকাশ করলে তখন তাকে চুক্তি ভঙ্গ বলে। প্রতিশ্রুতি চুক্তি ভঙ্গ কি? চুক্তি পালনের সময় যদি চুক্তিভুক্ত কোনো পক্ষ চুক্তি পালন করতে অক্ষমতা প্রকাশ করে বা পালনের প্রস্তাব না করে বা পালনা করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তবে তাকে প্রকৃত চুক্তি ভঙ্গ বলা হয়। পরিপূরক ক্ষতিপূরণ কি? ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে আদালত ততটুকু ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলে তাকে পরিপূরক ক্ষতিপূরণ বলে। দণ্ড কি? যথাযথ ক্ষতির পরিমাণ নির্ধারণ না করেই চুক্তিভুক্ত কোনো পক্ষকে জরিমানা করার জন্য বা চুক্তি হতে কোনো পক্ষকে বিরত রাখার জন্য বা ভয় দেখানোর জন্য যে পরিমাণ ক্ষতিপূরণ পূর্ব থেকে ধার্য করা হয় তাকে দণ্ড বলে। নামমাত্র ক্ষতিপূরণ কি? যখন আদালত কর্তৃক প্রতীয়মান হয় যে ক্ষতিগ্রস্ত পক্ষ মূলত তেমন ক্ষতির সম্মুখীন হননি, তখন আদালত বাদীপক্ষকে নামমাত্র মূল্যে ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশ দিতে পারে। এরূপ খেসারতকে নামমাত্র ক্ষতিপূরণ বলা হয়। নিষেধাজ্ঞা কি? বিশেষ বিশেষ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে আদালত চুক্তি ভঙ্গকারীকে চুক্তি ভঙ্গমূলক কোনো কাজ বা আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতে পারে। একেই নিষেধাজ্ঞা বলে। সিবিএ এর পূর্ণরূপ কি? সিবিএ এর পূর্ণরূপ হল কালেকটিভ বার্গেনিং এজেন্ট। ক্ষতিপূরণের চুক্তি কি? যে চুক্তি দ্বারা এক পক্ষ নিজ আচরণ বা তৃতীয় কোনো ব্যক্তির আচরণজনিত ক্ষতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি অপর পক্ষকে দেয়, তবে সে চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলে। শর্তহীন জামিন কাকে বলে? যে ক্ষেত্রে জমিনদার কোনো শর্ত আরোপ না করে মুখ দেনাদারের প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করে তাকে শর্তহীন জামিন বলে। অবিরাম জামিন বলতে কি বোঝো? যে জামিন একাধিক লেনদেন সম্পর্কে ধারাবাহিকভাবে প্রদত্ত হয়ে থাকে তাকে অবিরাম জামিন বলে। জামিনদারকে কোনো তৃতীয় ব্যক্তি চুক্তির খেলাপ করলে তার পক্ষে অন্য কেউ চুক্তির প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধ করার অঙ্গীকার করলে ওই চুক্তিকে জামিনের চুক্তি বলা হয়। যে ব্যক্তি এরূপ অঙ্গীকার করেন অর্থাৎ জামিন দেন তাকে জামিনদার বলা হয়। জামিনদারের দায় কি? জামিনদারের দায় কি হবে সে সম্পর্কে চুক্তি আইনের ১২৮ ধারায় বলা হয়েছে যে চুক্তিতে যদি অন্যরূপ কোনো বিধান না থাকে তবে জমিনদারের দায় মুখ্য দেনাদারের সাথে সমভাবে কার্যকর হবে। গচ্ছিত প্রদান কে? উদ্দেশ্য পূরণ হলে তা অর্পণকারীকে ফেরত দেয়া হবে বা তার নির্দেশ মতো পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণ করা হবে এ মর্মে কারো নিকট কোনো দ্রব্য সামগ্রী রাখাকে গচ্ছিত প্রদান বলে। বন্ধকি বা জামানত রক্ষা কি? গৃহীত কোনো ঋণ পরিশোধ অথবা প্রতিশ্রুতি পালনের জামানত হিসেবে কোনো জিনিস কারো কাছে জমা বা গচ্ছিত রাখা হলে তাকে বন্ধকি বলে। জামিনের চুক্তি কি? প্রতিশ্রুতি পালনে ব্যর্থ ব্যক্তির পক্ষে দায় পরিশোধের জন্য পাওনাদারকে প্রদত্ত প্রতিশ্রুতিকে জামিনের চুক্তি বলে।
শর্তযুক্ত জামিন কি? যে ক্ষেত্রে জামিন চুক্তির দ্বারা জামিনদার মূল দেনাদারের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি প্রদান করে, তবে এরূপ পরিস্থিতি পালন এক বা একাধিক শর্ত নির্ভর হয়, তবে তাকে শর্তযুক্ত জামিন বলে। গচ্ছিত প্রদান চুক্তি কি? অথবা গচ্ছিত প্রদান বলতে কি বোঝো? কোনো উদ্দেশ্য সাধনের জন্য এক পক্ষ অপর পক্ষের কাছে কোনো পণ্য জামানত হিসাবে রাখলে তাকে গচ্ছিত প্রদান চুক্তি বলে। হারানো দ্রব্য উদ্ধারকারীর ৩টি অধিকার লেখো। চুক্তি আইনে হারানো দ্রব্যের দখলদারের যে সকল অধিকার রয়েছে তা নিচে দেওয়া হলো: পূর্বশর্তের অধিকার, পুরস্কার দাবি, হারানো দ্রব্য বিক্রয়। প্রতিনিধিকে অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ করে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব বলে। গচ্ছিত প্রদানের প্রতিদান বলতে কি বোঝায়? গচ্ছিতদাতা তার দখলে সংরক্ষিত সম্পদের অধিকার ত্যাগ করাই গচ্ছিত প্রদানের উপযুক্ত প্রতিদান বলে বিবেচিত হয়। বন্ধক বা জামানত রক্ষণ কি? ঋণ পরিশোধের বা অঙ্গীকার রক্ষার জামিন হিসেবে কোনো পণ্য জিম্মায় রাখাকে বন্ধক বা জামানত রক্ষণ বলে। জামানতদাতার অধিকার কি? জামানতদাতার অধিকার হলো আটক রাখার অধিকার, নতুন ঋণের জন্য পূর্ব শর্ত এবং মামলা দায়ের বা বিক্রির অধিকার। প্রতিনিধির সংজ্ঞা দাও। প্রতিনিধি হচ্ছে এমন একজন মধ্যস্থ ব্যক্তি যিনি মুখ্য ব্যক্তির পক্ষে কোনো কার্য সম্পাদন করান বা মুখ্য ব্যক্তির হয়ে তৃতীয় পক্ষের সাথে কোনো লেনদেন সম্পন্ন করেন। উপপ্রতিনিধি বলতে কি বোঝো? উপপ্রতিনিধি হলো এমন কোনো ব্যক্তি যে প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিযুক্ত হয় এবং তার নিয়ন্ত্রণাধীনে কাজ করে। মুখ্য ব্যক্তির সংজ্ঞা দাও। যে ব্যক্তি প্রতিনিধি নিযুক্ত করেন তিনি মুখ্য ব্যক্তি। মূলত মুখ্য ব্যক্তি তার কাজের ভার লাঘবের জন্যই প্রতিনিধি নিয়োগ করে থাকেন। সহপ্রতিনিধি বলতে কি বোঝো? প্রতিনিধিত্বের কার্যের অংশবিশেষ সম্পাদনের জন্য পরবর্তীতে প্রতিনিধি কর্তৃক নিয়োগপ্রাপ্তির কারণে তাকে সহপ্রতিনিধি হিসেবে অভিহিত করা হয়। ভৃত্য কাকে বলে? নির্দিষ্ট পারিশ্রমিকের এক বা একাধিক কার্য বা বিবিধ কার্য সম্পাদনের নিমিত্তে নিয়োগকৃত ব্যক্তিকে ভৃত্য বলে। প্রয়োজনে প্রতিনিধি বলতে কি বোঝো? বিশেষ কোনো অবস্থার প্রয়োজনে কোনো সময় এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়। প্রতিনিধিত্বের চুক্তি না থাকা সত্ত্বেও অবস্থার পরিপ্রেক্ষিতে এ ধরনের প্রতিনিধি সৃষ্টি হয়ে থাকে বলে একে প্রয়োজনে প্রতিনিধি বলা হয়। কে প্রতিনিধি নিয়োগ করতে পারে? দেশের প্রচলিত আইন অনুসারে সাবালক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো ব্যক্তি প্রতিনিধি নিয়োগ করতে পারে। খ ও গ বিভাগ। আইন বলতে কি বোঝায়? উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা আইনের সংজ্ঞা দাও, অথবা আইন কাকে বলে। বিভিন্ন পণ্ডিত ব্যক্তির মধ্যে আইনের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে মতের যথেষ্ট ভিন্নতা পরিলক্ষিত হয়। বিশেষত গ্রিক পণ্ডিতদের মধ্যে এতদৃশ্যয়ে আরও বেশি ভিন্নতা। আইনকে এদের কেউ উদ্দেশ্যমূলক এবং কেউ বা আদেশ বাক্য হিসেবে গণ্য করেছেন। একে কেউ এক ধরনের সামাজিক চুক্তির বেশি বলতে রাজি নয়। একে প্রাকৃতিক, সার্বজনীন বা নীতিশাস্ত্রের দিক হতে কেউ কেউ ব্যাখ্যা করার প্রয়াস করেছেন। প্লেটো আইনের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে ন্যায় বিচার তত্ত্বের দিকে নির্দেশ করেছেন। আইনকে কিছু কিছু লেখক নিখিল সৃষ্টি সংক্রান্ত আইনের আঙ্গিকে বিচার করেছেন। তাদের মতে মানুষের আচরণ সংক্রান্ত বিধিবিধানই আইন নয়, বরং স্বাভাবিকভাবে এ পৃথিবীর সবকিছুর মধ্য হতে সৃষ্ট সকল নিয়মনীতি আইন। আইনের সংজ্ঞা বিশ্লেষণে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম আইনের ব্যবহারিক বিষয়াবলীর দিক নির্দেশ করেন। প্রাকৃতিক বা স্বাভাবিকভাবে তিনি আইনের ক্ষেত্রে গড়ে ওঠা নিয়মরীতির উপর প্রাধান্য আরোপ করেন। তার মতে একটি স্বাভাবিক ও প্রচলিত চিন্তাভাবনা এবং নিয়মনীতি প্রত্যেক সমাজেই গড়ে উঠেছে। এর ধারণা আইন সম্পর্কে সার্বজনীন ব্যবহারিক আইন হিসেবে অব্যাহতি, যা আইন সম্পর্কে গ্রিক ধারণাকে সংহত করেছে এবং ফলশ্রুতিতে গ্রিক সমাজের সাধারণ আইনকে ব্যবহারিক আইন হিসেবে আখ্যায়িত করেছে। পরবর্তীতে ব্যক্তিগত আইনের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে মানুষের ব্যবহার্য চলে আসা নিয়মনীতি এবং আইন প্রণয়নের দিকটির উপর গুরুত্ব আরোপ করেন।
এক্ষেত্রে নিম্নোক্ত সংজ্ঞাসমূহ উল্লেখযোগ্য। অধ্যাপক হল্যান্ড তার জারিসপ্রি ডেনি গ্রন্থে বলেন, আইন হল সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ সংক্রান্ত নিয়ম বিশেষ। উইড্রো উইলসন তার দ্য স্টেট গ্রন্থে বলেন, আইন হল মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব ক্ষমতার সুস্পষ্ট সমর্থন বিদ্যমান। টিনের মতে নিম্নতলের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদর্শই হল আইন। প্রশ্ন নং ২, আইনের উদ্দেশ্য বর্ণনা করো অথবা আইনের লক্ষ্য আলোচনা করো। মানুষের বাহ্যিক আচার আচরণকে আইন নিয়ন্ত্রণ করে। যদি সমাজে মানুষ নিজের খেয়াল খুশিমতো আচরণ করতে থাকে, তাহলে বিভিন্ন ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেয়। তখন সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে, যা মানুষের কাম্য নয়। তাই বিভিন্ন শ্রেণীর মানুষের স্বার্থ সংরক্ষণ ও ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু বিধিবিধান প্রয়োজন। যদিও আইনের অন্যতম উদ্দেশ্য স্বার্থের বিচারবোধের মীমাংসার চেয়ে নৈতিক মূল্যবোধের মূল্যায়ন, তাহলেও একথা আজ সর্বজন স্বীকৃত যে আইন সামাজিক উদ্দেশ্য সাধনের অন্যতম হাতিয়ার। কেননা আইন দ্বারা দুষ্টের দমন ও সৃষ্টির পালনের মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়। আইনের উদ্দেশ্য সম্পর্কে স্যার উইলিয়াম রেনেউ অ্যানসন এর প্রদত্ত সংজ্ঞাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। স্যার উইলিয়াম র্যানেল অ্যাসন তার ল অফ কন্ট্রাক্ট গ্রন্থে বলেন, আইনের উদ্দেশ্য হল শৃঙ্খলা বিধান করা এবং শৃঙ্খলার জন্যই মানুষ নিরাপত্তার সাথে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে। যদিও মানুষের কর্মকাণ্ডের মধ্যেও প্রাকৃতিক নিয়মের মতো মিল পাওয়া যায় না, তবুও আইনের মাধ্যমে যাতে মোটামুটিভাবে সংগতি স্থাপন করা সম্ভব হয় তার চেষ্টা চালানো। প্রশ্ন নং ৩, আইনের শাসন সম্পর্কে ৩টি ধারণা ব্যাখ্যা করো অথবা আইনের শাসনের ধারণাসমূহ আলোচনা করো। প্রায় ২,০০০ বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, আইনের প্রশাসনের প্রধান উদ্দেশ্য হল সমাজ ও রাষ্ট্রীয় জীবনের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সাম্যের অবস্থা বজায় রাখা। কোনো কোনো দেশে বিশেষ শ্রেণী বা গোষ্ঠী আইনগত বিশেষ সুবিধা পেয়ে থাকে। আইনগত সুবিধার মাধ্যমেও তারা বিভিন্ন ক্ষেত্রে বিচারিক সুবিধাও পেয়ে থাকে। কাজেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য একই আইন থাকবে, যাতে সকল নাগরিকের স্বার্থ সংরক্ষিত হয়, বিশেষ কোনো শ্রেণী বা গোষ্ঠীর নয়। আইনগত কাঠামো থাকবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, যেখানে সংবিধান হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সুস্পষ্ট ও সংহতিপূর্ণ কাঠামো থাকবে, শক্তিশালী বিচার ব্যবস্থা থাকবে, রাষ্ট্রের নিরাপত্তা এবং মানবাধিকার সংরক্ষণের জন্য যারা আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য বেসরকারিভাবে জনগণকে সজাগ করার জন্য কাজ করবে। তাদের পাশাপাশি একটি সুশীল সমাজ থাকবে, যাতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমতা রক্ষা করা সম্ভব হয়। ব্যক্তি ক্ষমতার সমতা ও আদর্শের ভিত্তিতে আলবার্ট ভ্যান ডাইসি তার ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থে আইনের অনুশাসন তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। আইনের অনুশাসন সম্পর্কে ৩টি ধারণা নিম্নরূপ: স্বৈরতান্ত্রিক ক্ষমতা বিলোপ। কেউ আইনের আওতার বাহিরে নেই, অর্থাৎ কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেক ব্যক্তির গতিবিধি, পদমর্যাদা, আচার আচরণ এবং সামাজিক প্রতিপত্তি রাষ্ট্রের সাধারণ আইন এবং সাধারণ আদালতের বিচারাধীন। এ প্রসঙ্গে ডাইসি বলেন, আইনগত অধিকার ও আইনগত বাধ্যবাধকতা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। প্রমাণ সাপেক্ষে শাস্তি। যতক্ষণ পর্যন্ত আইনের শাসন অনুসারে কোনো ব্যক্তি সাধারণ আদালতের বিচার আইন লঙ্ঘন করছে বলে প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত সে শাস্তিযোগ্য নয়। ফলে তাকে আর্থিক বা শারীরিক কোনো শাস্তি প্রদান করা যায় না। এছাড়া আদালত কর্তৃক অভিযুক্ত না হলে এবং দেশের প্রচলিত আইন ভঙ্গ না করলে কোনো নাগরিক গ্রেপ্তার বা জেলে বন্দী করা যায় না। সাংবিধানিক আইনের উদ্ভব। আদালত কর্তৃক ব্যক্তি অধিকারের প্রকৃতি ও পরিধি বিভিন্ন মামলার ফলাফলের মাধ্যমে নিরূপিত হয়েছে, যা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতার প্রকৃতি চিহ্নিত করে। সুতরাং দেশের সাধারণ আইন থেকেই সাংবিধানিক আইন উদ্বুদ্ধ হয়। উপসংহার:
পরিশেষে আমরা বলতে পারি আইনের শাসন থাকায় কোনো ব্যক্তি বা শ্রেণী আদালত থেকে বিশেষ কোনো সুবিধা পায় না, কেননা সকল ব্যবস্থায় আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তবে বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা বাস্তবে আইনের শাসন বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। প্রশ্ন নং ৪, আইনগত পরিবেশ বলতে কি বোঝায়? অথবা আইনগত পরিবেশ কি? অথবা আইনগত পরিবেশ কাকে বলে? ভূমিকা: মানব সমাজকে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলবদ্ধ হয়ে বর্তমান সমাজে বসবাস করতে হলে কতগুলো নিয়ম কানুন মেনে চলতে হয়। জনসাধারণ যেন সকল নিয়ম কানুন শান্তিপূর্ণভাবে মেনে চলে, সে ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হবে। সুতরাং আইনগত পরিবেশ হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত, যা ব্যক্তি স্বাধীনতাকে খর্ব না করে এমন কতগুলো নিয়ম কানুন সমাজের সকল ব্যক্তির জন্য বা বিশেষ কোনো গোষ্ঠী বা শ্রেণীর জন্য প্রণয়ন করা হয়, যা সাধারণভাবে সবাই মেনে চলতে বাধ্য থাকে। আইনগত পরিবেশ: প্রতিটি সরকার দেশের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের নিয়মকানুন রীতিনীতি প্রবর্তন করে। সরকার প্রবর্তিত ওই সকল আইনকানুন রীতিনীতির সমষ্টি হল আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ সম্পর্কে বিভিন্ন ব্যক্তির মধ্যেও মতভেদ রয়েছে। তবে আইনগত পরিবেশ সম্পর্কে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম আইনের ব্যবহারিক বিষয়াবলীর দিক নির্দেশ করেন। তিনি আইনের প্রকৃতি বা স্বাভাবিকভাবে গড়ে ওঠা নিয়মনীতির উপর গুরুত্ব আরোপ করেন। প্রখ্যাত আইনবিদ অধ্যাপক হল্যান্ড তার জারিস ফ্রি ডেনিস গ্রন্থে বলেন, আইন হচ্ছে সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্তিত মানুষের বাহ্যিক আচরণের নিয়মাবলী। তার সংজ্ঞায় আইনের 3টি বিষয়ের প্রতি দৃষ্টি দেয়া হয়েছে: 1, মানুষের আচরণ সম্পর্কিত নিয়মাবলী; 2, মানুষের বাহ্যিক কার্যাবলী ও নিয়ন্ত্রণ করা; 3, রাষ্ট্র কর্তৃক প্রণীত। উইলিয়াম অ্যানসন তার ল অফ কন্ট্রাক্ট গ্রন্থে বলেন, আইনের উদ্দেশ্য হল শৃঙ্খলা বিধান করা এবং শৃঙ্খলার জন্যই মানুষ নিরাপত্তার সাথে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে, যদিও মানুষের কর্মকাণ্ডের মধ্যে প্রকৃতির নিয়মের মতো মিল পাওয়া যায় না, তবু আইনের মাধ্যমে যাতে মোটামুটিভাবে সঙ্গতি স্থাপন করা সম্ভব হয় তার চেষ্টা চালানো। আইন সম্পর্কে দ্য স্টেক গ্রন্থে উড্রো উইলসন বলেন, আইন হলো মানুষের প্রতিষ্ঠিত আচার ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে সার্বভৌম ক্ষমতার সুপরিকল্পিত সমর্থন রয়েছে। আইন সম্পর্কে উল্লেখিত সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে আমরা পাই: 1, আইনের উপাদান হলো মানুষের বাহ্যিক আচরণ; 2, আইনের মাধ্যমে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা; 3, বাহ্যিক আচরণ যে অংশ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত তাই আইন; 4, আইন প্রণয়নের সাথে সার্বভৌমত্ব জড়িত; 5, সরকার আইন প্রণয়ন করে; ও 6, আইন ভঙ্গ করলে তাকে নির্দিষ্ট আইনের অধীনে শাস্তির সম্মুখীন হতে হয়। উপসংহার: মানুষ সামাজিক ও অর্থনৈতিকভাবে যত অগ্রগতি হচ্ছে, জীবন প্রণালী তত জটিল আকার ধারণ করছে। তাই জটিলতা হ্রাস ও স্বাভাবিক করার জন্য বিভিন্ন দেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন কানুন প্রবর্তন, সংশোধন এবং পরিমার্জন করে থাকে, যা সামগ্রিকভাবে আইনগত পরিবেশের অন্তর্গত।